আসসালামু আলাইকুম, আমি জিশান। আজকে আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা যে ছোট গল্পটা রয়েছে, ওই অপরিচিতা ছোট গল্প নিয়ে ভিডিওটা করব। আর আমি এর আগে আমার চ্যানেলে বিলাসী যে গল্পটা রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, ওইটা পুরোটা পড়েছিলাম আর কি। আমি পড়াইনি, আমি কিন্তু পড়েছিলাম শুধুমাত্র, বা জাস্ট আমার যতটুকু আমি বলতে ইচ্ছা করি ওইটুকু বলেছি। আহ, 5টার মতো মানে পর্ব হয়েছিল এটাতে। ওইটা পরে এখন আমি আসলে অপরিচিতা যে গল্পটা রয়েছে ওই গল্প থেকে শুরু করতেছি, হ্যাঁ। এবং একটু আসলে কয়েকটা ভিডিওতে দেওয়া মানে লাগবে আমার, কারণ হচ্ছে আমি একটা ভিডিওতে সম্পূর্ণ গল্পটা আসলে শেষ করতে পারবো না। কারণ হচ্ছে আমার যে ফোনের যে স্টোরেজ, হ্যাঁ, আমি যদি একটা ধরেন 1 ঘন্টার মতো একটা ভিডিও করতে চাই, আমার যে ফোনের স্টোরেজের কত 7-8 জিবির মতো স্টোরেজ দরকার। বাট আমার ফোনে ওই পরিমাণ স্টোরেজ নেই, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আমার ফোনের যে পিছনে যে ক্যামেরাটা ওইটা ঠিক আছে মোটামুটি, বাট আমি এখন আমি কথা বলার সুবিধার জন্য আমি সামনের ক্যামেরাটা দিয়ে ভিডিও করতেছি। তো ওটার জন্য আমার খুব একটা স্পষ্ট বা খুব সুন্দর ভিডিও আসতেছে আমার আমার আসতেছে না, ঠিক আছে। পিছনে ভিডিওটা ক্যামেরা দিয়ে ভিডিও করলে মোটামুটি একটা সুন্দর কালার আসতো, বাট আমি পিছনে ক্যামেরা দিয়ে ভিডিও করলে আমি কথা বলতে আসলে আমার অসুবিধা হয়, আমি নিজেকে দেখি না, তো কথা বলতে আমি বুঝি না যে আসলে আমাকে দেখা যাচ্ছে কিনা বা দেখা যায় কিনা, কারণ আমি আসলে একলাই ভিডিও করতেছি। আর একটা হচ্ছে যে ওই যে ওটা আমি যদি লং ভিডিও করতে চাই আসলে আমার ফোনে স্টোরেজ হবে না। আমি একটা আহ, অর্ধাঙ্গী যে গল্পটা রয়েছে, আহ, গল্প বলতে কি প্রবন্ধ আর কি। তো ওইটা যখন আমি ভিডিও করতে চাই, আমি ভাবছিলাম যে ফুল ভিডিওটা একেবারে রেকর্ড করে নিব, বা ভিডিও করে নিব বা পড়ে নিব আমি জিনিসটা। বাট আমার যখন আমি ফুল ভিডিওটা পড়তেছি, আমার মনে হয় 45 মিনিটের মতো যখন হয়েছিল, তখন আমার ফোনের স্টোরেজ একেবারে শেষ, একেবারে মানে ভরে গেছে। তো ওই সময় ভিডিওটা কেটে যায় 45 মিনিটের সময়, ঠিক আছে। তো ওই ভিডিওটা ওইভাবে ছেড়ে দিয়েছি ইউটিউবে। তো এই জন্য আসলে আমি এখন ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি, বা 20 মিনিট, 30 মিনিট, 35 মিনিট এরকম সর্বোচ্চ, এটার জন্য। তো এই আমি আসলে আরেকটা কথা হচ্ছে যে আমি ভিডিও করতেছি কেন, ঠিক আছে। আমি করতেছি বলতে যে আমি পড়তেছি, আমি আপনাকে আসলে পড়াচ্ছি এরকমটা না। আমি পড়তেছি এবং আমার ভিডিওতে আসলে কথা বলতে ভালো লাগে, যে আমি যেটা আসলে একেবারে সহজ কথা কিংবা বাস্তব যেটা, আমার ভিডিওতে কথা বলতে ভালো লাগে, এই জন্য আমি ভিডিওটা করতেছি। আর এটা হচ্ছে আমি কিন্তু আপনাকে পড়াচ্ছি না, আমি আসলে আপনাকে পড়াতে পারবো এমন কেউ না, হ্যাঁ। আমি ভিডিও করতে ভালো লাগে, ভিডিও করতেছি, আমি কিন্তু কোনো ভিডিও এডিট করি না, জাস্ট ভিডিও রেকর্ড করি এবং ভিডিওটা জাস্ট একটা থাম্বনেল এইতে থাম্বনেল টাম্বেল করে জাস্ট আপলোড করে দিই ইউটিউবে। তো এই জন্য আমি আসলে আপনাকে পড়াচ্ছি না, হ্যাঁ। আমি জাস্ট আমার আসলে আমি গল্পটা পড়ি এবং আমার যে যে জায়গায় মনে হয় যে এটা একটা বলা উচিত বা বাস্তবের সাথে এরকম রিলেটেড, তো এটা আসলে আমি বলি। এবং আমি যতটুকু জানি ওইটুকু আসলে ভিডিওতে বলার চেষ্টা করি, এটুকুই, হ্যাঁ। এই জায়গা থেকে যতটুকু জানি বা যেটা জানি না আমি বলে দিই, যেটা আসলে আমি ঠিক জানি না আপনি দেখে নিন, এরকম ব্যাপার। আমি কিন্তু আপনার পড়াচ্ছি না, ঠিক আছে। অনেক হয়তো ভাবতে পারেন যে আপনি পড়াচ্ছি এরকম না। সত্যি কথা বলতে আসলে পড়ানোর মতো আমার যোগ্যতা না। আমি নিজে এখন একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়েছি। বার্ষিক পরীক্ষা 2-3 দিন আগে শেষ হয়েছে আমার। তো আমি এখন দ্বাদশ শ্রেণীতে, আমি হচ্ছে এসএসসি এইচএসসি 27। তো আমার আসলে মূল কথা হচ্ছে আমার ভিডিও করতে ভালো লাগে, হ্যাঁ। আমার যদি আসলে আমি যদি ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার্স এসবের জন্য ভিডিও করতাম, আমার চ্যানেল করছিলাম আরো 7 মাস মতো হয়ে গেছে, বা 5-6 মাস এরকম মনে হয়েছে। আমি কিন্তু অনেক অনেক ভিডিও দিয়েছি, হ্যাঁ। এবং অনেক ভিডিও আমার হাইড করা, যে অন্য রিলেটেড ভিডিও হয়ে গেছে, হ্যাঁ। বিভিন্ন আমি কিন্তু ভিডিও করতে ভালো লাগে, শুধুমাত্র যে এই রিলেটেড ভিডিও এরকম না। সব ধরনের ভিডিও করতে আমি খুব কি বলে, ভিডিও করতে ভালো লাগে মোট কথা। তো অনেক ভিডিও, যে কবিতার ভিডিও, আমার অনেক এরকম ভিডিও বানিয়েছিলাম, যে গানের ভিডিও বানিয়েছিলাম, বাট ওগুলো আসলে হাইড করা। আবার যে ডেইলি ব্লগ বানিয়েছিলাম একটা, এখনো ইউটিউব চ্যানেল আছে যে কুকিং ভিডিও, যে আমি নুডলস রান্না করতেছি, ওটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। তো আবার অনেক ধরনের ভিডিও আছে, তো ওই ভিডিওগুলো হাইড করা, আমার অনেক প্রচুর ভিডিও আছে ইউটিউবে হাইড করা। এবং আমার যে চ্যানেল যে ক্যাটাগরি, বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরি যেটা মনে হয় ওইটা ওইটা এরকমভাবে, তো ওইটা থেকে আমি আসলে ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার এসবের জন্য আসলে ভিডিও করতেছি এরকম না, ঠিক আছে। জাস্ট এটুকুই ক্লিয়ার করলাম। আমার ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিও করি। এবং যেটা আসলে যখন তখন বলে ফেলি, যখন যদি আমার কোনো কথা ভুল কিংবা আপনাদের যে কোনো কিছু বিরুদ্ধে যায়, হ্যাঁ, ভুল বা যে কোনো কিছু বিরুদ্ধে যায় বা আপনার মনে কষ্ট হয়, ওইটা আসলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ। তো আমার এই 4 মিনিটের মতো কথা বলে গেলাম। তো আজকে আসলে অপরিচিতা যে গল্পটা এখান থেকে আমি শুরু করব। আর আমার অপরিচিত গল্পে আমার মনে হয় যে 5-6টা বা 7টার মতো লাগতে পারে, হ্যাঁ। 5-6টার 5টার মতো হয়তো বা লাগবে, পর্ব এরকম। বিলাসী গল্পটায় 5টার মতো পর্ব লেগেছিল। তো আমি শুরু করি রবীন্দ্রনাথের যে
লেখক পরিচিতি নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ আমরা সবাই জানি যে 1861 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1941 সালে তিনি মৃত্যুবরণ করেন। এবং কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর পরিবারে বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। আমরা কিন্তু জানি তিনি খুব অর্থ তারা সব জমিদার ছিলেন, তো তাদের অর্থের কোনো অভাব ছিল না ওই দিক থেকে। যেমন আমরা যদি কাজী নজরুল ইসলামের সাথে তুলনা করি, কাজী নজরুল ইসলাম একেবারে একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, তার তিনি যখন যে আমাদের মতো না, দ্বাদশ শ্রেণীর প্রি টেস্ট পরীক্ষার আগে উনি সেনাবাহিনীতে যোগদান করেন এবং করাচি চলে যান। তখন তো ভারতবর্ষ এবং বাংলাদেশ পাকিস্তান সব তো এক ছিল। তো তিনি, আপনি একবার চিন্তা করেন যে একজন কবি, আমরা যাকে আসলে একজন কিংবদন্তির মতো চিন্তা করি কাজী নজরুল ইসলামকে, রবীন্দ্রনাথও তাই, অনেক আমাদের কাছে অনেক ফেমাস এরকম। তো উনি অর্থভাবে বলবো না, আপনি একবার চিন্তা করেন যে সাধারণত কোন পরিবারের ছেলেরা বা কোন ঘরের মানুষরা সাধারণত যে পুলিশের চাকরি করে, একেবারে নিচে যেই কোঠাটা রয়েছে, আমি ওই সম্বন্ধে তেমন ভালো ধারণা নেই আমার, এটাকে কী বলে, পোস্ট সম্পর্কে আমার কোনো ধারণা নেই। উনি তো একেবারে সৈনিক পদে যোগদান করেছিলেন করাচিতে, বাঙালি 49 নং পল্টন, আমার যতটুকু মনে পড়ে। তো ওইটাতে চলে যান, তার তিনি খুব গরিব পরিবারের একজন মানুষ ছিলেন। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। কিন্তু এই যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু খুব সম্ভ্রান্ত পরিবারের মানুষ, এবং তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন একটা করেন নাই, শিক্ষা গ্রহণ করেন নাই প্রাতিষ্ঠানিক। তিনি আসলে ঘরের শিক্ষা কিংবা বাড়িতে ডেকে এনে মাস্টার এরকমভাবে পড়াশোনা করছেন। এবং তিনি একবার ইয়াতে গিয়েছিলেন ইংল্যান্ডে, আমার যতটুকু মনে পড়ে, ইংল্যান্ডে গিয়ে ওইখান থেকেও মনে হয় তার পড়াশোনা কমপ্লিট না করে চলে আসেন। আমি এটা নিয়ে আসলে দ্বিধাদ্বন্দ্ব আছে আমার। আমি অনেক দিন আগে হয়তো বা এরকম কিছু এটা নিয়ে আসলে একটা সন্দেহ আছে যে উনি ওই জায়গায় পড়াশোনা কমপ্লিট না করে চলে আসছেন এরকম। তো কাজী নজরুল ইসলামের সম্পর্কে এটাই। এবং তার পূর্বপুরুষ আরেকটা হচ্ছে যে তিনি কিন্তু বাংলাদেশের এই জায়গায় কিন্তু তাদের জমিদারি ছিল, যে কুষ্টিয়ার জোড়াসাঁকো ঠাকুর পরিবার, ঠাকুর কুষ্টিয়া নেই, হ্যাঁ কুষ্টিয়া শিলাইদাহে কুষ্টিয়া শিলাইদাহে তাদের যে জমিদার বাড়ি ছিল ওই জায়গায় তিনি আসলে, এবং যে সোনাতর যে কবিতাটা, ওইটা নাকি ওই জায়গা থেকে আসলে লেখা হয়েছে। সোনাতরি যে এসএসসি সিলেবাসে যে কবিতাটা রয়েছে সোনাতরি, তো এই কবিতাটা নাকি ওই কুষ্টিয়া থেকে আসলে লেখা হয়েছে। এবং কি বলে ওইটাকে ওই সময়টাকে নাকি রবীন্দ্র কবি বা লেখালেখির স্বর্ণযুগ বলা হয়। আমি যেটুকু জানি স্বর্ণযুগ বলা হয় এটুকু জানি, বাট কিসের স্বর্ণযুগ বলা হয় এটা আসলে জানি না। রবীন্দ্রনাথের লেখার স্বর্ণযুগ নাকি কবিতার স্বর্ণযুগ নাকি এরকম ব্যাপার, বাট স্বর্ণযুগ বলা হয়। আমার ওইটা মনে নেই যে আসলে কিসের স্বর্ণযুগ বলা হয়। আচ্ছা, তো আরেকটা জায়গায় বলা হয়েছে যে সেই জায়গায় আরেকটা ব্যবসা বলা হয়েছে যাদের তার পূর্বপুরুষের নিবাস ছিল বর্তমান বাংলাদেশের খুলনা জেলায়। হ্যাঁ, আমি যতটুকু জানি কুষ্টিয়ার শিলাইদহে। হ্যাঁ, আবার একটা জায়গায় বলতেছে যে বাংলাদেশের খুলনা জেলাও নাকি তাদের পৈতৃক নিবাস ছিল। প্রাতিষ্ঠানিক শিক্ষায় তার তেমন কোনো আগ্রহ ছিল না, কারণ বড়লোকদের প্রথমত আসলে বড়লোকদের ছেলেদের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি তেমন একটা আগ্রহ থাকে না, আমরা দেখতে পাই আমাদের সমাজে। ওই দিক থেকেও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি তেমন একটা আগ্রহ ছিল না, কারণ বড়লোক। তো এই জায়গা থেকে এবং উনি এত খুব ভালো ভালো জিনিস রচনা করতে পেরেছেন আসলে, এটার জন্য এটাকে আসলে ধরা হয় যে উনি খুব বড়লোক ছিলেন, যে ওনাকে আসলে অর্থ কষ্ট কিংবা খারাপ সময়ের মধ্যে দিয়ে তেমন একটা যেতে হয় নাই জীবনে। তো যখন একটা মানুষের অর্থ কষ্ট বা অর্থ চিন্তা না থাকে, সে অন্য কিছু এটার মধ্যে মনোযোগ দিলে খুব ভালো ফলাফল আউটপুট পাওয়া যায় আর কি। মনে করেন আমরা আসলে জীবনে কী করি, আমরা জীবনে আসলে সংগ্রাম করতে থাকি যে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে তারপর সাকসেস এরকম ব্যাপার। সাকসেস বলতে কি, সাকসেস মিনস টাকা, তাই না? আমরা আসলে পড়াশোনা করি কিসের জন্য? টাকার জন্য। বাট পড়াশোনা করি চাকরির জন্য, চাকরির পরে কি টাকা, এই টাকার জন্য আসলে এত জীবন পড়াশোনা করে তারপর চাকরিটা নেই, টাকা মেন না। তো ওনার আসলে টাকা আছে, ওনার আসলে জমিদার ছিলেন এরকম। তো উনি আসলে টাকা পয়সা ছেড়ে জীবনে যা যা রয়েছে তা সব কিছু ছেড়ে আসলে ওই লেখালেখির উপর মন দিয়েছিলেন। দ্যাটস ওয়াই তিনি আসলে খুব ভালো লিখতেন। আমি এটা বলতেছি না যে তিনি শুধুমাত্র টাকা পয়সা ছিল বলে খুব ভালো লিখেছেন, এটা না, তার ট্যালেন্টটা ছিল, তো ওইটা থেকে তিনি খুব ভালো লিখছেন। বাট এটার সঙ্গে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে তিনি খুব রিচ এরকম ছিলেন। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা যে বুঝে ঠিক আছে, সেখানে যেখানে লেখা আছে যে তিনি কুষ্টিয়া শিলাইদহে বসবাসের সবারই রবীন্দ্রনাথ ছোট গল্প রচনার সমাযোগ বলা হয়। ছোট গল্প আমি বলেছিলাম যে কি
রচনার স্বরযুগ বলা হয় এটা জানি, বাট স্বরযুগ কিসের জন্য স্বরযুগ বলা হয় এটা জানি না। এটা হচ্ছে যে ছোট গল্প রচনার স্বরযুগ। ছোট গল্প মানে বাংলাদেশের যে কুষ্টিয়া শিলাইদহ অভিযানে তিনি যখন এসে থাকতেন বা থেকেছিলেন, আমি জানি না ঠিক কত বছর থেকেছিলেন, আমার ঠিক মনে নেই এটা, বাট ওই সময়টাকে ছোট গল্প রচনার স্বরযুগ বলা হয়। তার ছোট গল্পের একটা বড় অংশ জুড়ে বাংলাদেশের সাধারণ মানুষের প্রকৃতি, জীবন ও প্রকৃতি রয়েছে। আচ্ছা, মানে ছোট গল্পের মতো বাংলা সাহিত্য, বাংলা উপন্যাসের তার মৌলিক অবদান রয়েছে। তিনি উপন্যাস রচনা করেছিলেন। 1903 সালে প্রকাশিত চোখের বালি বাংলা উপন্যাস সাহিত্য এক নতুন যুগের সূচনা করেছে। চোখের বালি তার অন্যতম একটা উপন্যাস, ঠিক আছে। তো আচ্ছা, তিনি হচ্ছে আবার নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য। আসলে মানে আমরা বলে থাকি ছোট ক্লাসে আসলে গীতাঞ্জলি কাব্যে লেখা যায়, বাট এটা হচ্ছে তিনি গীতাঞ্জলি কাব্য সহ মোটমাট আরও 10টার মতো বই টই মিলিয়ে একটা ইংরেজি অনুবাদ করেন, সং অফ অরেঞ্জ। ওইটার জন্য তিনি নোবেল পেয়েছিলেন 1913 সালে। বলতে গেলে আসলে গীতাঞ্জলি কেন বলা হয়, গীতাঞ্জলি বলা হয় যে গীতাঞ্জলি থেকে মানে খুব বেশি পরিমাণ লেখা নেওয়া হয়েছে। মানে ওই জায়গায় তো কবিতা, হ্যাঁ, মানে গান টান মিলিয়ে টিলিয়ে লেখা হয়েছে হয়তো, আমি যতটুকু জানি। তো ওই জায়গায় গীতাঞ্জলি থেকে 50টার মতো প্লাস এরকম মানে হয়তো নেওয়া হয়েছে কবিতা টবিতা। তো এটার জন্য গীতাঞ্জলি বলা হয়। বিভিন্ন জায়গায় বা ছোটো ক্লাসের যে বাচ্চাদের ওদের ওদের বইয়ে থাকে গীতাঞ্জলি, বাট সং অফারেন্স নামে তার একটা মানে ইংরেজি অনুবাদ করেন তিনি নিজেই। ওইটার জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এবং অনেকে আবার বলেন যে কাজী নজরুল ইসলাম নাকি নোবেল পুরস্কার পাওয়ার কথা ছিল। মানে আমাদের দেশে যে অনেক মনে করেন না যে রবীন্দ্র বিদ্বেষী, মানে এটা রবীন্দ্র যে এটা খুব খারাপ শোনা যায়, বাট মানে অনেকে আছে না যে ধর্মপ্রিয়, মুসলিম ধর্মপ্রিয়, তারা আসলে রবীন্দ্রনাথকে খুব একটা পছন্দ করেন না হয়তো বা। আমি বলতেছি না যে আচ্ছা ওইটা ওইটা না, তো ওটা অনেকে বলেন যে রবীন্দ্রনাথের, যদি এটা একটা মিথ্যা কথা, বাট আমি ওটা ক্লিয়ার করি আপনাদেরকে। মানে বলতেছি যে রবীন্দ্রনাথের যে নোবেল পুরস্কার ওইটা কাজী নজরুল ইসলামের পাওয়ার কথা ছিল। আমরা আসলে সাল দেখি, কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ কত সালে? কাজী নজরুল জন্মগ্রহণ করেন 1899 সালে, 1899। তো আর ওই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালে। এবং কাজী নজরুল ইসলাম যখন ওই যে মানে কি বলে করাচিতে চলে যান, সৈনিক পদে যোগদান করে, তখন সাল ছিল হয়তো বা 1917 সাল, ঠিক আছে। 1917 সালে তিনি করাচিতে যান, মানে সৈনিক পদে যোগদান করে। তার আগে কিন্তু তার তেমন লেখালেখি হয় নাই। তিনি আসলে বালককালে একটা লেটো দলে যোগদান করেছেন, ওই জায়গায় লেখালেখি করতেন, মানে মোটামুটি জাস্ট লেখা, ওইটা কোনো কিছু না, হ্যাঁ, জাস্ট লেখালেখি করেন। বাট ওর আগে তার মানে সাহিত্যের মধ্যে কোনো অবদান নাই তেমন, ঠিক আছে। তো ওই 19 সাল পর্যন্ত, মানে 1919 সাল বা 18 সাল পর্যন্ত। এবং তার লেখা প্রথম মানে লেখা শুরুই করেন ওই 19 সাল 20 সাল থেকে, 1919 সাল থেকে। বাট রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন 1861 সালে, হ্যাঁ 1861 সালে। তিনি ওই 1861 সালে তার 15 বছর বয়সে বর্ণফুল কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। সরি, 15 বছর বয়সে লেখা হয়, বাট 18 বছর বয়সে তার কাব্যগ্রন্থ বনফুল যেটা রয়েছে ওটা প্রকাশিত হয় 18 বছর বয়সে। তার মানে এই 1900 সালের মধ্যে, কিন্তু 1800 সালের মধ্যেই তার সব কিছু লেখালেখি সব মানে অল লেখালেখি মানে মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে যায়। বাট কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ মানে লেখালেখি শুরুই করেন 1919 সাল 20 সাল এই টাইমটা থেকে, ঠিক আছে। বাট উনি লেখা শুরু করেন 1919-20 সাল থেকে। বাট কাজী রবীন্দ্রনাথ ঠাকুর তার আগেই 1913 সালে নোবেল পুরস্কার পেয়ে যান, ঠিক আছে। তার মানে এটা আসলে একেবারে তর্ক করার বিষয়ই না, ঠিক আছে। মানে কাজী নজরুল ইসলাম লেখা শুরুই করেন, মানে সাহিত্যে লেখা শুরুই করেন 1919-20 সাল থেকে। আর রবীন্দ্রনাথ ঠাকুর তার আগেই 1913 সালে নোবেল পুরস্কার পেয়ে যান, ঠিক আছে, ক্লিয়ার। তার মানে কাজী নজরুল ইসলামের নোবেল পুরস্কার, এই সরি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার কাজী নজরুল ইসলামের পাওয়ার কথা ছিল না। এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে। তো এই যে প্রসঙ্গে এটা আসলো আমি আসলে এটাই বলে দিলাম, ঠিক আছে। আমার ভিডিও অলরেডি 14 মিনিটের মতো হয়ে গেছে, আমি আসলে ভিডিও 20 মিনিটের মতো করবো, তাই আর 6 মিনিট গল্পটা শেষ করে পরবর্তীতে আবার আরেকটা পর্ব তৈরি করবো, ঠিক আছে। আচ্ছা অপরাজিতা গল্পটা কি রিলেটেড আমি এটা বলে আজকে আজকে শেষ করে দিই। হ্যাঁ, অপরাজিতা গল্পটা হচ্ছে কাজী নজরুল ইসলাম সরি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প। এবং এই গল্পে তিনি আসলে যে পূর্বে পূর্বে পণ বলতে যে হচ্ছে যে যৌতুক, হ্যাঁ, যে বিয়ের সময় মেয়ে পক্ষ থেকে টাকা নেওয়া বা কিছু নেওয়া, সম্পদ টম্পদ কিছু নেওয়া, স্বর্ণ নেওয়া, এরকম ব্যাপার। তো ওইটার বিরুদ্ধে মানে এটার মূল ভাব হচ্ছে যে কাজী নজরুল মানে রবীন্দ্রনাথ ঠাকুর এটার বিরুদ্ধে কিছু একটা বলতে চেয়েছিলেন, এটার মূল ভাব গল্পের। বাট এই জায়গায় হয়েছে কি, এই জায়গায় একটা নায়ক আছে, নায়কের নামটা কি জানো, এই নামটা ভুলে গেলাম কেন, মানে নায়িকার নাম হচ্ছে কল্যাণী। আর ওয়েট,
মানে মাঝে মাঝে মানে ভিডিওর সামনে আসলে এত কনফিউজ হয়ে যাই। অনুপম মানে আমার মানে গল্পটা পড়েছি, বাট মানে এখন ক্যামেরার সামনে আসছি এই জন্য খুব মানে বিভ্রান্ত, মানে মনে হচ্ছে যে কি একটা ভুল বলে ফেলতেছি বা কি ভুল বলতেছি এরকম। তো নায়কের নাম হচ্ছে অনুপম এবং নায়িকার নাম হচ্ছে কল্যাণী। তো কি হয়, অনুপম বয়স 27, মানে 27 বছর একটা বাচ্চা, সরি বাচ্চা না, মানে এই জায়গায় কিন্তু বাচ্চার মতোই ক্যারেক্টারটা, বাট 27 বছর একটা মানুষ, 27 ওই বয়সের একটা মানুষ আসলে মানে এখনকার পর্যায়ে তো এখন মানে পুরোপুরি বুড়ো হয়ে যাওয়ার পর্যায়ে, মানে 27 বছর 30 বছর মানে এরকম বয়সের মানুষ তো আমরা পুরো একেবারে বড় মানুষ না। বাট ওই টাইমে আসলে ও বিয়ে পর্যন্ত করে নাই, এবং বিয়ে করে নাই এবং মাত্র একটা ডিগ্রি যেন নিয়েছিল, এমএ পাস না কি পাস করেছিল, হ্যাঁ এমএ পাস করেছিল কিছুদিন পূর্বেই, এবং বিয়ে করবে। এবং তার বাবা হচ্ছে উকিল, এবং যে মেয়ের বাবা হচ্ছে ডাক্তার, কল্যাণী মানে কল্যাণী বলতে নায়িকার বাবা হচ্ছে ডাক্তার। এবং ও আসলে কি হচ্ছে যে নায়কটা খুব মানে আত্মসম্মান বোধ খুব একটা কম, এবং খুব মানে মানে ওই যে ম্যাচিউরিটি বলি না আমরা, ওইটা নাই ওর মধ্যে। মানে ওকে আসলে ওর বাবা তো মারা যায়, হ্যাঁ ওই নায়কের বাবা আগে মারা যায়, এবং ওদের সংসারটা কন্ট্রোল করে মানে পরিচালনা করে আসলে ওর মামা। তো ওর মামা আসলে একটা খুব খারাপ একটা ব্যক্তিত্ব এখানে দেখানো হয়েছে, যে মানে ওর যখন বিয়ে হতে চায় তখন আসলে ওদের কাছে পণ চায়, অনেক টাকা পয়সা চায়। তো ওইটা দেখে ও কিছু বলে না, ওরা আসলে ওটা একটা স্বাভাবিক একটা ঘটনার মতো ওদের কাছে, যে এটা হবেই বা মানে হচ্ছে হবে এরকম একটা ব্যাপার সেবার। বাট এটা ঠিক আছে, তখনকার মানুষ এটা মেনে নিত, যেটা হ্যাঁ এটাই আসলে স্বাভাবিক জিনিস। তো হলো কি, যখন আসলে ওদের বিয়েটা ঠিক হলো, তখন যেদিনকে বিয়ের দিন, ওই দিন আসলে ওই অনুপমের যে মামা, ওই মামা ওই বিয়েতে মানে শেখরা বলে এটাকে, শেখরা নিয়ে যায়। কারণ কি, তাদের যে একটা মানে পণ, ওই যে যৌতুক, যৌতুক হিসেবে তারা স্বর্ণ নিবে, স্বর্ণ। তো ওই স্বর্ণ পরিমাণ করার জন্য বা পরিমাপ করার জন্য ওই শেখরাকে নিয়ে যায়, ওরা যতটুকু কথা হয়েছিল স্বর্ণ দিবে অতটুকু দিচ্ছে কিনা ওইটা পরিমাপ করার জন্য, বা চিন্তা করেন। মানে এমনিতে জিনিসটা মানে বর্তমান সমাজের সাপেক্ষে তো একটা মানে একটা ক্রাইম, বাট ওই সময় তো এটা মানে খুব প্রচলিত ছিল, বা এটা একটা মানে বিয়ের একটা অংশ হিসেবে ধরা হতো। তো এটা করেছিল। এবং আমরা জানি যে কল্যাণী যে নায়িকার বাবার নাম হচ্ছে শম্ভুনাথ সেন। তো উনি ডাক্তার, এবং উনি খুব আত্মসম্মান বোধ সম্পন্ন একজন ব্যক্তি বা মানুষ এই গল্পে। এবং তিনি আসলে এটা দেখে খুব মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান, যে একটা ওর মামা ওর সামনেই গয়নাগুলো পরিমাপ করবে, ও আসলে কিছু বলতেছে না, মানে তার মানে ওকে আসলে আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য ও আসলে কতটুকু যোগ্য এটা আসলে বিবেচনা করে পরবর্তীতে উনি ওদেরকে খাইয়ে পরিয়ে দেন। উনি তো জোগাড় করেছিলেন, বিয়ে বরযাত্রী এসেছে, এবং খাইয়ে পরিয়ে দেন, এবং পরবর্তীতে ওদেরকে আসলে বিদায় করে দেন যে না বিয়ে হবে না এরকম। এবং ওই সময় আপনার সময়টা একবার চিন্তা করেন, যে সময় মেয়েদেরকে আসলে অবহেলা করা হতো। মানে মেয়েদের বিয়ে নিয়ে টেনশন থাকতো, ছেলেদের কোনো বিয়ে নিয়ে কোনো টেনশন নেই, কারণ যে কোনো সময় হয়ে যাবে বা যেভাবে হয়ে যাবে, বাট মেয়েদের বিয়ে নিয়ে খুব টেনশন ছিল। এবং মানে এই জায়গায় একটা কথা বলা হয়েছে যে কি বলে, কল্যাণী বয়স 15, মাত্র 15 বছর, মানে বর্তমান সময় সবাইকে একবার চিন্তা করছে, 15 বছর একটা মেয়েকে আমরা আসলে সাধারণত বাচ্চাই বলি, মানে বাচ্চা বলি না, বাট 15 বছর একটা ছোটো মেয়ে আমরা চিন্তা করি। বাট ওই সময় 15 বছর শুনে তার মা বাবা অবাক হয়ে যায়, 15 বছর, এত বছর বয়সী এত মেয়ের সাথে বিয়ে হবে, আরও কম বছর বয়সী হলে ভালো হতো, এরকম একটা ব্যাপার, যে কম বয়সী যত মেয়ে বা 15 বছর হয়ে গেছে তার মানে মেয়েটা অনেক বড় হয়ে গেছে, তার সাথে বিয়ে দেওয়া যাবে না, এরকম একটা মানে কনসেপ্ট। তো ওই সময়টা মেয়েদের জন্য একটা খুব খারাপ একটা সময় ছিল। তো ওই ওই সময় যে মেয়েদের যে সময় বিয়ে করতে খুব হ্যাসেল বা করাতে খুব হ্যাসেল, বড় মেয়েদেরকে বা এরকম, বা মেয়েদের বিয়ে করাতে কষ্ট বা মেয়েদের বৈবাহিক জীবন কষ্টের, ওই টাইমে ওই মেয়ে পক্ষ ওই ছেলে পক্ষকে রিজেক্ট করে। হ্যাঁ এই বিষয়টা খুব মানে একটা হাস্যকর একটা ব্যাপার হয়, এবং পরবর্তীতে অনুপমের জন্য এটা খুব দুঃখের বা বেদনাদায়ক হয়, তার মামার জন্য হ্যাঁ এটা খুব লজ্জার হয়, যে ওদের মানে ওরা করার মানে মানে বিবাহ ভাঙার কথা ছিল অনুপম মানে পাত্রপক্ষ, বাট পাত্রীপক্ষ বিয়েটা ভেঙে দেয়। ঠিক আছে, মানে কথা ছিল বলতে কি, ওরা আসলে মানে বিয়ে ভাঙার ক্ষমতা রাখে পাত্রপক্ষ, বাট এখানে কন্যাপক্ষ বিয়ে ভেঙে দেয়, বিষয়টা ওর জন্য খুব লজ্জার। তো পরবর্তীতে এখানে এটুকুই শেষ, আসলে দুঃখ কষ্টে মানে জীবনটা হতাশার মধ্যে পড়ে যায়। পরবর্তীতে একবার এই অনুপম মানে পরের যে দৃশ্য, অনুপম তার মাকে নিয়ে, সরি দুঃখিত, দুঃখিত,
তো পরে একটা মানে চিত্র আমরা দেখতে পাই যে অনুপম তার মাকে নিয়ে একবার ইয়েতে যায়, এটাকে কি বলে, হিন্দু ধর্মের কোনো একটা মানে দর্শন, মানে কোনো একটা জায়গায় মানে ধর্মীয় কোনো ব্যাপার নিয়ে ভ্রমণ, আমার ঠিক মনে নেই, এটা আবার পড়লে মনে হবে। তো যায় ট্রেনে করে, ওই ট্রেনে আবার ও, আর এই জায়গায় আরেকটা বিষয় হচ্ছে খুব সুন্দর একটা মানে রবীন্দ্রনাথের গল্প বললে খুব সুন্দর একটা বিষয় আপনার এক জায়গায়, অনুপম যে মেয়েটাকে বিয়ে করবে, অনুপম এই মেয়েটাকে কোনো দেখেই নাই, হচ্ছে ওর সাথে যে ও বিয়ে করতে গেছে, বিয়ে ভেঙে পর্যন্ত গেছে, বাট ও আসলে কোনোদিন মেয়েটাকে দেখেই নাই, ছবি পর্যন্ত দেখে নাই, ঠিক আছে। বাট অনুপম মানে কল্যাণী অনুপমকে দেখেছিল ছবিতে, বাট অনুপম মেয়েকে এই কল্যাণীকে কখনো দেখেই নাই, ঠিক আছে। তো ও ট্রেনে যাত্রা মানে ট্রেনে ট্রেনে যখন মেয়েটার সাথে দেখা হবে, ওখানে কি হলো, ট্রেনে ওঠার পর মানে যাচ্ছে, তো ট্রেনের মানে বাইরে একটা মানে খুব সুন্দর একটা মেয়ের কণ্ঠ আসলো, হ্যাঁ। তো ওটা শুনে ও মানতেছে কি এত সুন্দর একটা কণ্ঠ, মেয়েটা কে বা কোত্থেকে এলো, এরকম একটা ব্যাপার। বাট পরবর্তীতে ওই মেয়েটা ওদের সঙ্গেই ওদের ডেকিতে মানে ট্রেনের একটা ডেকি বলে না, ওদের ডেকিতেই উঠলো, এবং অনেকগুলো বাচ্চা বাচ্চা মেয়ে ছিল ওর সাথে, ওদের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল, বা মানে বিভিন্ন জিনিস খেতে খেতে যাচ্ছিল এরকম। বাট অনুপম তো তোকে চিনে না, এবং ইয়ের মা, কি বলে, যে অনুপমের মা, ও আসলে চিনে না, কোনোদিন দেখে নাই ওই মেয়েকে। তো তারা চিনতেছে না এরকম, মানে বিষয়টা আপনি লাস্টে কিন্তু খুব একটা খুব মানে সুন্দর একটা মুহূর্ত, হ্যাঁ, লাস্টের দিকে। তো আর অনুপম মেয়েটার দিকে মানে মানে তাকিয়ে আছে বা এরকম, বা মেয়েটা কথা বলতেছে বাচ্চাদের সাথে, দুষ্টুমি করতেছে এরকম একটা বড় মেয়ে, তো ওটার দিকে তাকিয়েছে বা দেখতেছে। আবার অনুপমের মা মনে মনে বলতেছে যে কেমন একটা মেয়ে, হ্যাঁ, মানে সবার সামনে শয়তানি করতেছে, দুষ্টামি করতেছে এরকম। পরবর্তীতে যখন ট্রেন থামলো, অনুপমের মানে একেবারে যে অনুপমের মা একেবারে কৌতূহল সহ্য করতে না পেরে একবার মানে যখন থামলো, যখন তারা চলে যাবে, তখন একেবারে জিজ্ঞেস করেই ফেলো যে মা তুমি কে, তোমার নাম কি? বলো যে আমি কল্যাণী। আর তোমার বাবা? তিনি শম্ভুনাথ সেন, এখানকার ডাক্তার। মানে এই জায়গায় গল্পের একটা খুব সুন্দর মুহূর্ত তৈরি হয়, মানে একটা মারাত্মক একটা তৈরি হয়েছে, হ্যাঁ, কল্যাণী যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, এবং তার সাথে লাস্টের পর্যন্ত দেখা, এবং লাস্টের দিকে অনুপম তার মা থেকে কাছ থেকে চলে আসে এবং কল্যাণীর কাছে আসে। কল্যাণী আসলে বিয়ে করে বই না বলে দেয়, বলে যে মাতৃ আজ্ঞা। তো এসব করে বিয়ে করে, এবং সে বাচ্চা ছোট ছোট বাচ্চাদের শিক্ষার ভার নেয়। এবং এই জায়গা থেকে আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গায় শেষ পর্যন্ত মানে শেষ জায়গায় এসে বুঝিয়েছেন যে মেয়েদের শিক্ষার প্রয়োজন, মেয়েদেরকে স্বনির্ভর হতে হবে, মানে আহ, আত্মসম্মানকে ধরে রাখার জন্য, এরকম ব্যাপার। তো এইভাবে গল্পের শেষ হয়, ঠিক আছে। এবং গল্পটা খুব মানে মারাত্মক একটা খুব সুন্দর একটা গল্প, এবং আমি তো জাস্ট আপনাকে শুধু মানে গল্পটা কি হয়েছে বা গল্পে কি কি আছে এটা বললাম, এবং গল্পটা পড়লে খুব আরও সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস জানা যাবে। তো আজকে ভিডিওটা এটুকুই, আমার ভিডিওটা 22 মিনিটের মতো হয়ে গেছে। আজকে ভিডিও এটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আবার বলতেছি, আমি আসলে আপনাকে পড়াচ্ছি না, আমাকে যদি ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগে বা লাইক সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।